বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন এক মহাকাব্যিক যুদ্ধের গল্প শুনব যেখানে পৃথিবীর দুই সবচেয়ে শক্তিশালী টাইটান গডজিলা এবং কং আবার মুখোমুখি হয়। কিন্তু এবার তাদের লড়াই একে অপরের সাথে নয়, বরং এক নতুন এবং ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে। এক নিঃসঙ্গ রাজার পরিবার খোঁজার করুণ আরতি এবং তার রাজত্ব বাঁচানোর এক রোমাঞ্চকর কাহিনী। তো চলুন দেরি না করে এই দুর্দান্ত মুভিটির সম্পূর্ণ কাহিনী জেনে নেওয়া যাক। গল্পের শুরুতে আমরা দেখি, যদিও সে পৃথিবীর ভেতরের অংশকে নাড়িয়ে দেওয়া সম্রাট ছিল, তবুও সে কিং কং দাঁতে লাগা পোকার ব্যথা সহ্য করতে পারছিল না। যদিও সে তখনও সেই পুরনো দিনের কথা মনে করছিল যখন সে বড় বড় টুকরোগুলো করে মাংস খেত, যে ঠিক তখনই একটি ডাগলাস সুযোগ বুঝে তার খাবার ছিনিয়ে নিতে এলো। এর মধ্যে আকাশ থেকে হঠাৎ প্রাইমেটের মতো গর্জন শোনা গেল। হলো আর্থে বহু বছর ধরে থাকার কারণে কিং কং তার মতো অন্য কাউকে কখনো দেখেনি, তাই তার মন আনন্দে ভরে গেল এবং সে সঙ্গে সঙ্গে আওয়াজের দিকে ছুটে গেল। কিন্তু যখন সে সেখানে পৌঁছালো তখন অবাক হয়ে গেল, কারণ সেই আওয়াজটি আসলে একটি প্যারট ফ্রগের ছিল, যে তার আওয়াজ নকল করে তার শত্রুদের ভয় দেখানোর চেষ্টা করছিল। এটি দেখে কিং কং হালকা হাসির সাথে চুপচাপ সেখান থেকে ফিরে গেল। এখন সে বুঝতে পারল যে একা নিজের শক্তিতে দাঁতের ব্যথা দূর করা সম্ভব নয়, তাই সে সাহস করে হলো আর্থ ভর্টেক্সের মধ্যে দিয়ে মানুষের দুনিয়া থেকে সাহায্য নেবার সিদ্ধান্ত নিল। ডাক্তার এরিন যখন এই খবর পেলেন তখন তিনি ঘাবড়ে গেলেন। তিনি ভাবলেন যে কিং কংয়ের প্রবেশ হয়তো গডজিলাকে ক্রুদ্ধ করে। তিনি জানতে পারলেন যে আসলে কিং কং কেবল দাঁতের ব্যথার জন্যই বিরক্ত ছিল এবং তার অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। কিছুক্ষণ পর ডেন্টিস্ট অ্যান্ড্রু তার রিপেয়ার শিপ উড়িয়ে সেখানে এসে পৌঁছালো। সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার জন্য সে কিং কংকে দ্রুত ঘুমের ইঞ্জেকশন দিল। তারপর দড়ির সাহায্যে নিচে নেমে সরাসরি তার খারাপ দাঁতটির কাছে পৌঁছালো। সেখানে মোটা মোটা লোহার শিকল দিয়ে দাঁতটিকে শক্ত করে বেঁধে দিল। তার উপরে ফিরে এসে জাহাজের ইঞ্জিনকে পুরো শক্তিতে চালিয়ে দিল। কয়েক মুহূর্তের মধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন হলো এবং দাঁতটি তুলে ফেলা হলো। কিং যখন অচেতনতা থেকে জেগে উঠল তখন দেখল যে তার মুখে একটি নতুন টাইটান টুথ লাগানো হয়েছে, যা এতটাই মজবুত ছিল যে সহজে আইফেল টাওয়ার পর্যন্ত চিবিয়ে ফেলতে পারত। সবাই খুশি উদযাপন করছিল যে ঠিক তখনই খবর এলো যে হলো আর্থ বেস থেকে অদ্ভুত সংকেত আসছে। সই বিশ্লেষণ করে জানালো যে এটি একটি এসএস সংকেত, যাকে উপেক্ষা করা যায় না। সত্যিটা জানার জন্য ডাক্তার এরিন সঙ্গে সঙ্গে একটি অভিযান দল তৈরি করার সিদ্ধান্ত নিলেন এবং কিং কংয়ের সাথে হলো আর্থে ফেরার প্রস্তুতি শুরু করলেন। মেশিনটি সক্রিয় হতেই জলের উপরিভাগে একটি বড় ঘূর্ণি তৈরি হলো। কিং কং সবার আগে তাতে ঝাঁপিয়ে পড়ল এবং মানুষের জাহাজ তার পিছু নিল। কিছুক্ষণ পর সবাই নিরাপদে হলো আর্থে পৌঁছে গেল। এখানে সব উল্টোপাল্টা ছিল, তাই জাহাজকে সময়মতো ভারসাম্য বজায় রাখতে হলো যাতে কিং কংয়ের গতির সাথে থাকতে পারে। কিন্তু অবাক করার বিষয় ছিল যে হলো আর্থের বেস সংকেত পাঠানোর পরেও কোনো জবাব দিচ্ছিল না। নিরুপায় হয়ে টিমকে কিং কং থেকে আলাদা হয়ে স্টেলথ সিস্টেম চালু করতে হলো যাতে থান্ডারবার্ডের মতো রাক্ষসদের থেকে বাঁচা যায়। কিন্তু জাহাজ তখনও বাতাসে ছিল যে তারা দেখল বেস থেকে ধোঁয়া উঠছে। বছরের পর বছর চালু থাকা বেসে এমন কখনো হয়নি। ভেতরে থাকা সব মানুষ মারা গিয়েছিল এবং পাশে একটি পাহাড়ে তৈরি বিশাল হাতের ছাপ দেখে ডাক্তার এরিনের খুব খারাপ অনুভূতি হলো। ওদিকে কিং কং যখন তার বাসায় পৌঁছালো তখন সে একটি অচেনা গন্ধ অনুভব করলো। পাহাড় থেকে প্রবল গর্জন আসছিল। সে সময় নষ্ট না করে তার ব্যাটলঅ্যাক্স তুলে নিল এবং আওয়াজের দিকে ঝাঁপিয়ে পড়ল। অস্ত্রের আলোতে সে দেখল যে এই জায়গাটি তার জন্য নতুন ছিল এবং এখানে তার মতো অন্য কোনো কং প্রজাতির ছায়া বিদ্যমান ছিল। সে তখনও ভাবছিল যে গর্জন আবার শোনা গেল। কিং কং সঙ্গে সঙ্গে জলপ্রপাতের পিছন থেকে বেরিয়ে এসে অজানা এলাকায় চলে এলো। এই এলাকাটি সর্বদা কুয়াশায় ঢাকা ছিল। কুয়াশার মধ্যে দিয়ে একটি বিশাল প্রাণীর ছায়া ধীরে ধীরে কাছে আসছিল, যার শক্তি থেকে কিং কং নিজেও চাপ অনুভব করলো। কিন্তু যখন কুয়াশা কাটলো তখন সামনে একটি ছোট হলুদ লোমশ অ্যাপ বেরিয়ে এলো। প্রথমবারের মতো নিজের মতো কাউকে দেখে কিং কং খুবই খুশি হলো। সে অস্ত্র নিচে রেখে বন্ধুত্বের ইঙ্গিত দিল, কিন্তু হঠাৎ সেই হলুদ অ্যাপ রেগে গিয়ে দাঁত কিরমিরি করলো। কিং কং বুঝতেই পারল না এবং পিছনে ঘুরতেই দেখলো আরেকটি টাক অ্যাপ সামনে দাঁড়িয়েছিল, যে পরিষ্কার শত্রুতা দেখাচ্ছিল। দুজন মিলে কিং কং এর উপর আক্রমণ করলো। তারা কাঠের ডান্ডা তুলে তার উপর আঘাত করা শুরু করলো। কিন্তু স্কাল আইল্যান্ডের সম্রাট এত সহজে হার মানার পাত্র ছিল না। অল্প সময়ের মধ্যেই সে পরিস্থিতি পাল্টালো। কিন্তু হলুদ অ্যাপটি চালাক ছিল। সে পিছন থেকে লুকিয়ে আক্রমণ করার চেষ্টা করলো। কিং কং এই পদ্ধতি একেবারেই পছন্দ করলো না। লড়াইয়ে একটা অ্যাপ প্রায় খাদ থেকে পড়ে যাচ্ছিল। তখন কিং কং দয়া দেখিয়ে তাকে টেনে তুলল, কিন্তু সে কৃতজ্ঞতা দেখানোর বদলে ছুরি তুলে কিং কংকে মারতে চেষ্টা করলো। এবার কিং কং পুরোপুরি রেগে গেল। সে দ্বিধা না করে তাকে খাদে লাথি মেরে ফেলে দিল। টাক অ্যাপ দেখলো যে সে একা কিং কং এর মোকাবিলা করতে পারবে না, তাই সে হলুদ অ্যাপকে ছেড়ে পালিয়ে গেল। কিং কং হলুদ অ্যাপকে ধরে নিল এবং তাকে ইঙ্গিত করলো যে এখন সে তাদের বাসা পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু হলুদ অ্যাপ ভিতর থেকে চালাক ছিল। সে দেখানোর জন্য সাথে চলতে লাগলো। আসলে সে কিং কংকে সি ড্রাগনের হাতে তুলে দিয়ে মারিয়ে দিতে চাইছিল। কিং কং কেবল তাজা মাছের শাসিমি খেয়ে শক্তি সঞ্চয় করছিল। অন্যদিকে চিয়াওয়িং মাও ক্ষুধায় অস্থির হয়ে উঠছিল। এটি দেখে কিং কং সঙ্গে সঙ্গে মাছ ছিঁড়ে তার দিকে এগিয়ে দিল। কিন্তু শাওয়াং মাও এতটাই সতর্ক ছিল যে সে খাবার নিতে অস্বীকার করলো। নিরুপায় হয়ে কিং কং মাছটি জমিনে ফেলে দিল। তখনই শাওয়াং মাও তাড়াতাড়ি সেটি তুলে খেতে শুরু করলো। এই ঘটনার পর তার মনে হলো যে কিং কং হয়তো ততটা ভয়ঙ্কর নয় যতটা সে ভাবছিল। সে তার ভয় ছেড়ে দিল এবং কিং কং এর কাছে গিয়ে বন্ধুত্ব প্রকাশ করতে লাগলো। খাবার খেয়ে দুজন এগিয়ে চলল। পথে তারা এমন একটা সেতু পার করলো যা কোনো বিশাল প্রাণীর হাড়গোড় দিয়ে তৈরি ছিল। যদিও কিং কং এর উচ্চতা 100 মিটারেরও বেশি ছিল, কিন্তু সেই হাড়ের কাঠামোতেও সে ছোট লাগছিল।
তো শেষ পর্যন্ত তারা তাদের গন্তব্যেই পৌঁছেই গেল। কিন্তু সামনের দৃশ্য দেখে কিংকংয়ের হৃদয় দুঃখ এবং রাগে ভরে গেল। সে দেখল যে তার নিজের গোত্রের সঙ্গীরা দাসত্বিক জীবনযাপন করছিল, সামান্য ভুলে তার মাথা কেটে ফেলা হতো। শাহবাং মাওর বাবা শুধু এই কারণে মার খাচ্ছিল কারণ সে পাথর তুলতে পারছিল না। এটি দেখে কিংকং সহ্য করতে পারল না। সে শাহবাং মাওয়ের সতর্কবার্তা উপেক্ষা করে তাদের দাঁড় করালো। কিন্তু এই কাজ থেকে নজরদারি করা লোকটি রেগে গেল। ওদিকে টাক গরিলা দৌড়ে চিফের কাছে পৌঁছালো এবং কথাটা বাড়িয়ে চড়িয়ে বলল। চিফ অর্থাৎ দাও বাওয়াং স্কার কিং যখন শুনল যে কেউ তার এলাকায় ঢুকে পড়েছে এবং তার ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তখন তার চোখে এক বিপজ্জনক ঝলক দেখা দিল এবং সে ছায়া থেকে গর্জন করতে করতে বেরিয়ে এলো। সে মোটেই রাজার মতো ছিল না, বরং কোনো রাস্তর গুন্ডার মতো। কিন্তু বাকি গরিলাগুলো তার দিকে চোখ তুলেও তাকাতে পারত না। যেখান দিয়ে সে যেত সবাই মাথা নিচু করে যেত। দাও বাওয়াং সামনে এসে কিংকংকে তাকাতে লাগলো। শীঘ্রই সে লক্ষ্য করলো যে সামনের জন তো একটি সোনার দাঁতও লাগাতে পারেনি। সে জোরে জোরে হাসতে শুরু করলো। শাওয়াং মাও বাধ্য হয়ে হাসতে লাগলো, কিন্তু সে জানতো না যে তারই কারণে কিংকংকে এখানে আনা হয়েছে এবং এখন স্কার কিং শাস্তি দেবে। শাওয়াং মাওর বাবা সঙ্গে সঙ্গে এগিয়ে এলো এবং স্কার কিং এর কাছে ক্ষমা করার ইঙ্গিত দিল। এখন সে নিজে লড়াই করে নিজের রাজত্ব বাঁচাতে চাইছিল। সব গরিলা যুদ্ধের ঢাক বাজাতে শুরু করলো আর দুই রাজার লড়াই শুরু হলো। স্কোর কিং দূর থেকে তার হাড়ের কোড়া দিয়ে আক্রমণ করলো। কিংকং কাছেও আসতে পারল না এবং তার হাত আঘাত লাগলো। হার কিং দ্রুত যুদ্ধ সরিয়ে দিল এবং উল্টো তার বোন হুইপ দিয়ে কিংকংকে থামিয়ে দিল। তারপর সে তার ক্রিস্টাল ড্যাগার বের করলো। ছায়া থেকে একটি ভয়ঙ্কর দৈত্যকে ডেকে নিল। সেই রাক্ষস স্কার কিং এর নিয়ন্ত্রণে ছিল এবং সে কিংকং এর উপর ঠান্ডা নিঃশ্বাসের আক্রমণ করলো। কিংকং প্রান্ত বাঁচলো, কিন্তু তার ডান হাত বুড়িভাবে জমে গেল এবং সে লড়াই করার শক্তি হারিয়ে ফেলল। এই সংকটের মুহূর্তে শাহবাং মাও তাকে দ্রুত পালাতে বলল। কিং কোনো মতে প্রাণঘাতী আঘাত থেকে বেঁচে বেরিয়ে গেল। স্কর কিং সঙ্গে সঙ্গে তার লোকদের পিছু ধাওয়া করতে পাঠালো। কিংকং নিজেই সুপার অ্যাক্স তুলে নিয়ে জয়ের মজা নিতে লাগলো। কিন্তু শাহবাং মাও তার বন্ধুকে মরতে দেখতে চাইছিল না। সে আগে থেকে লাগানসে পৌঁছালো চিকিৎসার জন্য। কিন্তু টাক গরিলা সবকিছু নিজের চোখে দেখলো এবং সঙ্গে সঙ্গে স্কার কিংকে খবর দিল। এটি শুনে স্কার কিং রাগে গর্জন করলো এবং আক্রমণ করার প্রস্তুতি শুরু করলো। ভারী আঘাতে ক্ষতবিক্ষত কিংকং কোনো মতে শত্রুদের ঘেরাও থেকে বেরিয়ে পালালো এবং মানুষের কাছে সাহায্যের আশা করতে লাগলো। কিন্তু মানুষের চিকিৎসা কৌশল বেশ কঠোর এবং ছিল অদ্ভুত। তারা সরাসরি আর্মি ওয়্যারহাউস থেকে আগে থেকে থিলি করে হিটকি মেকানিক্যাল হাত বের করে কিংকং এর উপর ফিট করলো। এই বিশেষ ইনফিনিটি গান মেট তারই জন্য বানানো হয়েছিল। এটা কেবল তার শক্তি বহুগুণ বাড়াতো না, বরং এতে বিদ্যুতের মতো শক্তিও ছিল। এটি তাকে সত্যি ইনভিনসিবল অর্থাৎ অজেয় করে তুলছিল। পাশাপাশি ফ্রস্ট বাইট ঠিক করার ওষুধ তার শরীরে দেওয়া হলো এবং গন্টলেট তার বাহুতে পুরোপুরি ফিট হয়ে গেল। তার হাত মেকানিক্যাল হওয়া মাত্রই কিংকং এর শরীরে প্রচন্ড শক্তি দৌড়ে গেল। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং নতুন শক্তি পরীক্ষা করতে লাগলো। শুধু হালকা মুঠি ঝাঁকটাতেই মাটি কেঁপে উঠল। সে ভাবলো আমি কি থ্যানোসের মতো একবার আঙুল ঝটকা দেব। তখনই হঠাৎ হলুদ অ্যাপটি ঘাবড়ে গিয়ে দৌড়ে এলো। সে জানালো যে স্কার কিং স্নোডেমনের উপর সবার হয়ে আসছে। যদি সে হলোয়ার থেকে সার্ফেস ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তা দখল করে নেয় তাহলে মানব সভ্যতার বিনাশ নিশ্চিত। কিংকং বাধ্য হয়ে সার্ফেসে গেল যাতে গডজিলার কাছে সাহায্য চাইতে পারে। কিন্তু গডজিলা তো রাজা, সে কিভাবে সহ্য করত যে অন্য কেউ তার সমকক্ষ হবে। উপরন্তু কিংকং তার ইনফিনিটি গন্টলেটকে গর্বের সাথে দেখাচ্ছিল। এটি দেখে গডজিলার বারবি প্রিন্সেস হার্ট ভেঙে গেল। সে জলে থেকে বাইরে লাকিয়ে তার উপর আক্রমণ করতে এলো। কিংকং হাত নেড়ে বোঝানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু গডজিলা তাকে কোনো সুযোগই দিল না আর সরাসরি ডেথ চার্জ অ্যাটাক করে দিল। কিংকংকে পিছু হটতে হলো, কিন্তু গডজিলাও পিছু নিল। তার হাতে লাগা গন্টলেটকে কামড়ে দিল এবং তাকে পিরামিডের দিকে ঠেলে দিল। তারপর সে কম্বো অ্যাটাক দিয়ে কিংকংকে ফেলে দিল। কিন্তু কিংকং এখন হলো আর্থের কিং। সে লোহার মুঠি দিয়ে পাল্টা আঘাত করলো এবং গডজিলাকে মাটিতে আছাড় মেরে লাগাতার মারতে লাগলো। গডজিলা অ্যাটমিক ব্রিথ চার্জ করলো, কিন্তু কিংকং এর জোরালো পঞ্চ তার প্রিন্সেস হার্টকে ভেঙে দিল। কিংকং তাড়াতাড়ি তাকে টেনে হিঁচড়ে পোর্টালের দিকে আনতে লাগলো, কিন্তু গডজিলা এত সহজে মরতের পাত্র কোথায় ছিল। সে তার পিঙ্ক আর্মর সক্রিয় করলো এবং অ্যাটমিক ব্রিথ দিয়ে কিংকং এর উপর আক্রমণ করলো। সৌভাগ্যক্রমে স্কাল আইল্যান্ডের হ্যান্ডসাম বয় কিংকং সঙ্গে সঙ্গে বেঁচে গেল। কিন্তু যেই সে সামলালো, গডজিলা আবার ডেথ লিপ অ্যাটাক করে দিল। কিংকং পুরোপুরি ফেসে গেল। তখনই হঠাৎ আকাশ থেকে একটি আলো নামলো এবং গডজিলা উড়ে দূরে পড়ে গেল। সে ছিল তার পুরনো প্রেম মুদ্রা। তার কথায় গডজিলা কিংকং এর সাথে হাত মেলালো। মনে হচ্ছিল যে ভালোবাসা শক্তির কাছে গডজিলাও হার মেনে নিল। এর মধ্যে স্কার কিং তার ফৌজ নিয়ে হলো আর্থে প্রবেশ করলো। সে স্নোডেমনের উপর সবার ছিল, কিন্তু সামনে থেকে দুজন টাইটান ব্রাদার্স কিংকং এবং গডজিলা এসে পৌঁছালো। স্কার কিং না থেমে আক্রমণ করতে এলো। কিংহো ঘুষি তুললো, কিন্তু তখন ইলেকট্রোম্যাগনেটিক পিরামিডগুলো নিজেদের মধ্যে ধাক্কা খেলো। কোলো হলো আর্থে গ্র্যাভিটি শেষ হয়ে গেল। সবাই লড়াই করতে করতে বাতাসে ভাসতে লাগলো। 2 মিনিট 30 সেকেন্ড পর গ্র্যাভিটি ফিরে এলো। কিংকং সঙ্গে সঙ্গে তার ব্যাটেল অ্যাক্স ধরে নিল, কিন্তু স্কার কিং সুযোগ পেয়ে পোর্টালের দিকে লাফ দিয়ে সার্ফেস ওয়ার্ল্ডে পৌঁছে গেল। যেই সেই সূর্যের আলো দেখল, সে জোরে হাসতে লাগলো এবং মানুষদের পিঁপড়ের মতো পিষে মারার হুমকি দিল। সে স্নো ডেমনকে আদেশ দিল যে সে আইস ব্রেথ দিয়ে পুরো পৃথিবীকে আবার আইস এজ বানিয়ে দিক। কিন্তু কিংকং এবং গডজিলা মিলে তার উপর আক্রমণ করল। একদিকে গন্টলেট ফেস্ট, অন্যদিকে অ্যাটমিক ব্রেথ। স্কার কিং এবং স্নো ডেমন কিছুক্ষণের জন্য পিছনে সরে গেল, কিন্তু স্কার কিং আবার চাল চালল। সে তার ভাঙা দাঁত উগরে গেল এবং স্নো ডেমনকে আবার লড়াই করার আদেশ দিল। সে নিজে হাড়ের কোড়া নিয়ে কিংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। যখনই সে দুর্বল হতো, স্নো ডেমনকে ডেকে নিত। কিংকং একা দুজনের মোকাবিলা করতে পারছিল না।
তখনই গডজিলা আবার হাল ধরল, কিন্তু তবুও দুই শত্রুর জুটি ভারী পড়ছিল। কিছুক্ষণ পর স্কার কিংকংয়ের হাত চেপে ধরে তাকে পিন করে দিল। গডজিলা রাগে অ্যাটমিক ব্রেথ ছুঁড়ল এবং স্কার কিংয়ের ক্রিস্টাল ড্যাগারকে ফেলে দিল। কিংকং সেটি নিতেই যাচ্ছিল যে স্কার কিং তার গলা চেপে ধরল। ঠিক সেই সময় হলুদ এপ সাহস দেখালো। সে ব্যাটেল এক্স তুলে নিল এবং পোর্টাল থেকে সারফেস ওয়ার্ল্ডে এসে পৌঁছালো। তার কারণে ক্রিস্টাল ড্যাগার ভেঙে গেল এবং স্কার কিংয়ের স্নো ডেমনের ওপর নিয়ন্ত্রণ শেষ হয়ে গেল। স্কার কিং রাগে হলুদ এপকে ধরে নিল, কিন্তু ততক্ষণে তার খেলা শেষ হয়ে গিয়েছিল। গডজিলা এবং কিংকং দুজনে মিলে তার উপর আক্রমণ করল। এটি দেখে স্নো ডেমনও বিদ্রোহ করল এবং স্কার কিংয়ের ওপর আইস ব্রেথ ছুড়ে দিল। অবশেষে কিংকং তাকে জোরালো স্ল্যাম মারল এবং স্কার কিংয়ের স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেল। লড়াই শেষ হওয়ার পর গডজিলা আকাশের দিকে অ্যাটমিক ব্রেথ ছাড়ল এবং বরফের স্তর গলিয়ে দিল। সে ফিরে রোম কলোসিয়ামে গিয়ে ঘুমিয়ে পড়ল। যখন কিংকং স্নো ডেমনের ওপর সওয়ার হয়ে হলো আর্থ ফিরল এবং তার সঙ্গীদের নতুন আশা দিল। আর এভাবেই শেষ হলো আজকের গল্প। বন্ধুরা, আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর এভাবেই নতুন নতুন ফ্যান্টাসি, সাইফাই আর অ্যাকশন মুভির ব্যাখ্যা পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। পরের ভিডিওতে দেখা হবে আর একটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর সিনেমার দুনিয়ায় ডুব দিন আমার সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।